আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান। মুন্সিগঞ্জে হাসিনা কাদেরকে আসামি করে হত্যা মামলা, অজ্ঞাতনামা আরও 300 জন। কামালের মদদে দর্জি থেকে 1000 কোটির মালিক আগস্টিন, নারায়ণগঞ্জ সিটির কর্মচারীদের সম্পদের পাহাড়। পানিতে ডুবছে লক্ষ্মীপুর, প্রত্যন্ত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে রোগবালাইয়ের প্রকোপ। এবং বন্যার প্রভাব নিত্যপণ্যের বাজারে, কিছুটা বেড়েছে ডিম ও মুরগির দাম, সবজির বাজারে স্বস্তি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে মায়ের ডাক সংগঠন। 2010 সাল থেকে 30 আগস্টকে গুম দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। শুক্রবার শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন করছেন স্বজনরা। গুম হওয়ার এই 6টা বছর আমরা রাস্তায় রাস্তায় বাবার ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছি। আমার ভাইয়ের তখন মাত্র 1 বছর ছিল, সে বুঝতে পারলো তার বাবা কোথায়। সে প্রতি রাত অপেক্ষা করতো বাবা ফিরবে, আমরা ঘুমিয়ে যাই তাই আমরা দরজা খুলতে পারি না। আমার ভাই সোফায় বসে থাকতো, বলতো বাবা আসবে। আমার ভাইটা এখন পর্যন্ত অপেক্ষায় আছে যে আমাদের বাবা ফিরে আসবে। আমরা জানি না আমাদের বাবা জীবিত নাকি মৃত। আমি আমার সার্টিফিকেটে কোথাও আমার বাবা সিগনেচার দিতে পারি না, নামের আগে লেখ পর্যন্ত লিখতে পারি না। জিডি করতে গেলে আমাদের জিডি পর্যন্ত নেওয়া হয় না। 3 দিন পর আমাদের জিডি যখন করে কেউ তথ্য ছিল যে ভুল হয়ে গেছে বা প্রশাসনের কর্তৃক ভুল হয়ে গেছে, এমনটা বলা যাবে না। বলতে হবে তারা হারিয়ে গেছেন বা তাদের আত্মগোপন করেছেন, এভাবে জিডি করতে হয়। আমার মা প্রেস ক্লাবের সামনে অনেকবার অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু আমরা আদৌ পর্যন্ত 8 বছর পর কোনো খোঁজ খবর পাইনি। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি, তারপর স্বৈরাচারী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে আমার মা 42 বার গিয়েছে। উনি বলে আপনার ছেলে গা ঢাকা দিয়েছে, বিদেশ চলে গিয়েছে। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে গুম করা হয়। আমার তখন 3 বছর ছিল। আমি ছোটবেলা থেকে বড় হয়ে গেছি, আমি আমার বাবাকে দেখিনি। বাবা কেমন আমি সেটা জানি না, আমি আমার বাবাকে দেখতে চাই। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছে মায়ের ডাক। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, মানববন্ধনে ভুক্তভোগীরা কি বলছেন জানাবেন আমাদেরকে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মূলত বাংলাদেশে যারা ঘুমের শিকার হয়েছেন, বিশেষ করে বিগত 15 বছর অর্থাৎ পতিত শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে যারা ঘুমের শিকার হয়েছেন সেই সব স্বজনরা কিন্তু সকাল থেকে শহীদ মিনার অঞ্চলে তারা মানববন্ধন করছেন এবং তাদেরই মানববন্ধনে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, সামাজিক অর্থনীতিবিদ এবং মানবাধিকার কর্মী তারা কিন্তু আসছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমরা এখন দেখছিলাম, এখন মূলত কথা বলছেন মাহমুদুর রহমান মান্না। আপনি জানেন যে স্বজনেরা মূলত এখানে ঘুমের শিকার হয়েছেন, তাদের সন্তান, তাদের আত্মীয় স্বজন তারা কিন্তু আসছেন এবং তারা বলছেন যে পতিত স্বৈরাচার হাসিনা সরকারের পদত্যাগের পর দেশে এখন একটু গণতন্ত্র পরিবেশ তৈরি হয়েছে এবং গণতান্ত্রিক অবস্থার তৈরি হয়েছে। এই গণতান্ত্রিক পরিবেশের মূলত তারা তারা তাদের অভিভাবক এবং পিতামাকে ফেরত চান। আমরা এখন কথা বলছেন মাহমুদুর রহমান মান্না, সেদিকে দেওয়ার চেষ্টা করি। তারা বেশ করিতকর্ম রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে আমি কাউকেই মনে করি না যে তিনি পর্যবেক্ষণের বাইরে থাকবেন। একেবারে নিরঙ্কুশ সমর্থন কখনো কোনো কাজের কথা নয়, কিন্তু তারপরেও আমি বলবো খুব অল্প সময়ের মধ্যে তারা এই ব্যাপারে আপনাদের দাবির মতো কমিশন করেছেন। গুম বিরোধী যে আন্তর্জাতিক কমিশন তাতে সই করেছেন এবং আমি আশা করি তারা আগামী দিনেও কাজগুলো করতে পারবেন। কঠিন কাজ। আমি মনে করি মায়ের ডাক, অধিকার এবং অন্যান্য সংগঠনগুলো মিলে
এ পর্যন্ত যতজন ডিসঅ্যাপিয়ার করেছেন তাদের একটা লিস্ট তৈরি করেছেন, সেটা প্রায় 95% বা তার চাইতে বেশি কারেক্ট। একদম 100% কারেক্ট করতে পারবেন কিনা তা জানি না। যারা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন সেই মানুষগুলোকে খুঁজে বার করতে পারবেন কিনা সেটাও একটা কঠিন কাজ। সবচেয়ে বেশি কঠিন মনে হয় যে দেশই গড়ে উঠুক, যত ভালো, যত নির্যাতন বিরোধী, গুম বিরোধী, মানবতাবাদী, সেই জায়গায় একটা বিরাট শূন্যতা কিন্তু থাকবে। যারা এখানে দাঁড়িয়েছেন তারা তো দাঁড়িয়েছে, অনেকে এখানে নাই এখন। আত্মীয় স্বজন, তাদের স্বজনরা মনে করছেন এই যে আন্দোলন যে বিজয়ী হয়েছে তাদেরকে খুঁজে বার করতে পারবে। কিন্তু সত্যি কথা হচ্ছে এই এতগুলো মানুষের মধ্যে অনেকেই আমাদের মধ্যে আর ফিরবেন না। এই কষ্ট হয়তো তারা জীবনেও ভুলতে পারবেন না। আর এই রাষ্ট্রের বুকে যে কত বড় ক্ষতটা তৈরি করবে আমি মনে করি সেটাও কখনো মুছে যাবে না। আমি শুধু আহ্বান করব ওই ক্ষতটাকে বুকে ধারণ করে সবসময় মনে করেন এই ধরনের স্বৈরাচার, এই ধরনের। জি, আপনারা শুনছিলেন, কথা বলছিলেন মাহমুদুর রহমান মান্না। মূলত শহীদ মিনারের যে অবস্থা, এখন যে অবস্থা, সেটা অর্থাৎ বিভিন্ন সংগঠনের মানুষ কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু কান্না বিজড়িত কণ্ঠে সরকারের কাছে আহ্বান করছেন যেন তাদের আত্মীয় স্বজনকে ফিরিয়ে দেওয়া হয় এবং তারা যেন তাদের আত্মীয়দের পেয়ে অন্য যারা স্বাভাবিক জীবনযাপন করে তাদের মতো যেন তারাও তাদের পরিবারের সাথে সময় কাটাতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এটাই কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল শহীদ মিনার অঞ্চল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছে মায়ের ডাক। এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। মুন্সিগঞ্জে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলার সাবেক 3 এমপিকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গেল 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেওয়া নূর মোহাম্মদকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা সহ 313 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 200 থেকে 300 জনকে আসামি করে এ হত্যা মামলা করা হয়। শুক্রবার সকালে সদর থানায় বাদী হয়ে মামলাটি করেছে নিহত নূর মোহাম্মদের নানি শেফালী বেগম। স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত হয়েছে অনেক শিশু, যাদের অনেকেরই এখন দুর্বিষহ দিন কাটছে। আঘাতপ্রাপ্ত শিশুদের নিয়ে চিন্তিত তাদের পরিবার, আবার সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন অনেকে। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মিরপুর 12 সাবরিল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জামিল আহমেদ শাহজাদা গেল 18 জুলাই ছাত্র জনতার উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর আহত হয় 8 বছরের শিশুটি। রক্তাক্ত শাহজাদাকে সেদিন ছাত্রদের সহায়তায় নেওয়া হয় হাসপাতালে। সেদিন বোমার আঘাতে রক্তাক্ত হয় তার ছোট বোন 4 বছর বয়সী ফাহমিদা তাসনিমও। বোমার আঘাতে শাহজাদার ডান হাতের কবজির রগ ছিঁড়ে গেছে। হাতে এখনো রয়ে গেছে বোমার স্প্রিন্টার। ঠিকমতো সোজা হয় না তার ডান হাত, আর এখনো স্প্রিন্টারের দাগ শুকায়নি ছোট বোন তাসনিমেরও। করলে ব্যথা লাগে, টানলে ব্যথা লাগে, কাটা লাগে, হাত দিলে ব্যথা লাগে। আমি ওই দিন স্কুল থেকে আসতেছিলাম, আমার গায়ে বোম লাগছে হঠাৎ করে, তারপরে আমি চিল্লানি দিয়ে আর কিছু বলতে পারিনি। শাহজাদার মা জানান 18 জুলাই স্কুল থেকে তাদের নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। হঠাৎ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বোমা হামলা হলে আহত হয় তারা। আহত তাসনিম সুস্থ হলেও শাহজাদার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের মা ফাতেমা। আমার ছেলের রক্ত দিয়ে, আমার ছেলের উপর রক্তের উপর আমি বসেছিলাম, আমি মা আমি কিভাবে সহ্য করবো? আমি আল্লাহর কাছে বিচার দিছি। এখন আল্লাহ আমাকে তো চোখ দিছে, কান দিছে, আরো কত মানুষ দিছে সহায়তা করার জন্য। আমি চাচ্ছি সুন্দর মতো আমার ছেলের জন্য একটা সুন্দর চিকিৎসা হয়। তার অভিযোগ, ছেলের জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরেও ভালো চিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসকের দুর্ব্যবহার পাওয়ার কথাও জানান তিনি। ওর ভিতরে স্পেন্ডার আছে, গা শুকাক তারপরে আসবেন। তারপরে গেছি, পাঠাইছে হচ্ছে আপনার নীলজি হসপিটালে, এখানে যান, অমুক তারিখ
এই থেকে এই পর্যন্ত ঘোরাঘুরি করতেছি। এসব অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। জানান আন্দোলনে আহত সবার চিকিৎসা সহ সব ধরনের সহায়তা দেওয়া হবে। 3 মাসের মধ্যে স্বাস্থ্যখাতকে সম্পূর্ণভাবে চেঞ্জ করা হবে এবং আধুনিক করা হবে। তো সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে শাহজাদাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্জি থেকে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন রাতারাতি, অথচ তেমন কেউ তাকে চেনে না, নামও শুনিনি কখনো। স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো কাগজ কলমেই খুঁজে পাওয়া যায়নি তার নাম। টঙ্গীর বিস্ময় জাগানো এই ব্যক্তির নাম আগস্টিন পিউরিফিকেশন। এই বিলিয়নিয়ারের বিপুল সম্পদের উৎস সন্ধানে এম এ আজিমের অনুসন্ধানী রিপোর্টে থাকছে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য। সেলাই মেশিনের সুই সুতোর খেলায় দারুণ দক্ষ আগস্টিন পিউরিফিকেশন। সেই দক্ষতায় চমকে দেয়া মাত্রা যোগ করে তিনি বন্ধুত্বের সুতোয় বাঁধেন স্বৈরাচারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এরপর বছরের পর বছর ধরে চলে এই দুই বন্ধুর টাকা বানানোর আশ্চর্য এক সেলাই কল। কামাল আগস্টিনের এই সেলাই কলের নাম মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। কেবলমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই কোম্পানিতে আসাদুজ্জামান খান কামালকে যুক্ত করেন আগস্টিন। স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রীকে অবৈধ নানা সুবিধা দিয়ে আগস্টিন নামেন লুটপাটে। কামালের প্রভাবকে কাজে লাগিয়ে আর নিরীহ খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাম ভাঙিয়ে আগস্টিনের বিত্ত বৈভব ফুলে ফেপে উঠতে থাকে। টঙ্গীর পাগারে এই রাজপ্রাসাদ সমতুল্য বাড়ির মালিক আগস্টিন পিউরিফিকেশন। এলাকাবাসী বলছে 15 বছর আগে এখানে ছিল একটি টিনের ঘর। আগস্টিন ছিলেন এখানকার একজন সামান্য দর্জি। এর আগে টিন সিট বাড়ি ছিল, পলডের ব্যবসা করতো, আবার এই যে দর্জি ব্যবসা এরকম অনেক কিছু করতো। টেইলার ছিল? হ্যাঁ, একসময় টেইলার ছিল, আবার পাশাপাশি পলডের ব্যবসা করতো। হ্যাঁ, টিনের ছিল, কিন্তু তারা আধা পাকা বাড়ি ছিল। তথ্য অনুযায়ী রাজধানীতে অনুসন্ধানে দেশ টিভি টিম তেজগাঁও হুন্ডা গলির 63 নম্বর বাড়িতে একটি ফ্ল্যাট তার। একই গলিতে নির্মাণাধীন 7 তলা বাড়িটিও আগস্টিনের। এটা মালিক কে? মালিক হলো হাউজিং আপনার আগস্টিন পিউরিফিকেশন। হ্যাঁ। কি নাম? আগস্টিন। এটা বাসা না, এটা হচ্ছে ওনার 3 তলায় একটা ফ্ল্যাট আছে। আগস্টিন পিউরিফিকেশনের রয়েছে মণিপুরি পাড়ায় আরও একটি ফ্ল্যাট। টঙ্গীর জিনুর মার্কেট এলাকায় 2টি বাড়ি, উত্তরার 16 নং সেক্টরে 5 কাঠার প্লট, এশিয়ান টাউনে 2টি প্লট সহ অসংখ্য বাড়ি আর প্লট। আগস্টিন পিউরিফিকেশন, ওনার ফ্ল্যাট নাম্বার কত? তো 5। একটাই? একটাই। এইটা একটা, ওই পাশে মনে হয় যে 2টা না? না, ওই পাশে ফ্ল্যাট আছে না, ওখানে তো জমি কিনা বিল্ডিং করতেছে। কথা বলতে আগস্টিনের বাড়িতে গিয়ে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি দেশ টিভির অনুসন্ধানী টিমের। নিরাপত্তাকর্মী জানায় বাড়িতে নেই আগস্টিন ও তার পরিবার। আগস্টিন পিউরিফিকেশন 2টা বাড়ি তার? বুঝি নাই। 2টা বাড়ি। 2টা বাড়ি। উনি কি আছে বাসায়? না। কে থাকে বাসায়? ঢাকায় গেছে না, কোন জায়গায় গেছে আসলে। পরিবারের লোকজন থাকে এখানে? পরিবারের লোকও ঢাকায়। শুধু দেশ নয়, আমেরিকা সহ বিভিন্ন দেশেও একাধিক বাড়ি গাড়ি করেছেন টঙ্গীর দর্জি আগস্টিন পিউরিফিকেশন। এর সবই করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে বন্ধুত্বের সুই সুতোয় গেথে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কারো আছে ফ্ল্যাট, কারো কাছে বাড়ি, কেউ বুঝে নেন নগদ অর্থ। গত 1 দশকে ক্ষমতার ছত্র ছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর ব্যক্তিগত সহকারী, গাড়ির চালক আর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল। অভিযোগ রয়েছে অনিয়ম আর প্রভাব বিস্তার করে বিপুল সম্পদ গড়েছেন এই সিটির কর্মকর্তা ও কর্মচারীরা।
সহকর্মী পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন আবুল হোসেন। মাসে তার বেতন ৩৬,০০০ টাকা হলেও চলাফেরা কোটিপতির মতোই। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে শহরের বিভিন্ন এলাকায় আবুলের একাধিক ফ্ল্যাট থাকার তথ্য। শহরে ফার্নিচারের দোকান সহ বন্দর উপজেলায় আবুল ও তার স্ত্রীর নামে রয়েছে ৩টি জমি। এর পাশাপাশি বিলাস ভ্রমণের শখও রয়েছে আবুলের। গেছেন দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এছাড়া ভারত ও থাইল্যান্ডে অন্তত 4 বার ঘুরতে গেছেন সেলিনা হায়াত আইভীর এই ব্যক্তিগত সহকারী। আমাদের নামে যে ফ্ল্যাট আসছে, ফ্ল্যাট আমরাও পাই নাই, তারা অন্য অন্য মানুষের কাছে ফ্ল্যাট বিক্রি করে দিতেছে, আমাদের আশা দিয়ে ছুঁয়ে দিছে। সাথী নিয়ে আসতো, এখন 2টা ফ্ল্যাটের 4-5টা ফ্ল্যাটের মালিক চাঁদা তুলে, অটোতে তুলে, সিএনজিতে তুলে এই টাকাগুলো পায় ওরা মাসে মাসে। অভিযোগ রয়েছে অনিয়মার প্রভাব বিস্তার করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এমনকি তার প্রভাবে গত বছরে পদে নিয়োগ হওয়া আরিফ নামের কর্মকর্তাকে পদ বুঝিয়ে না দিয়ে পাঠানো হয়েছে একটি স্কুলের দায়িত্বে। এখানে আছি 8-9 মাস স্কুলে। আমি জয়েন করছি সিটি কর্পোরেশনে, কিন্তু ওখান থেকে এখানে আমাকে শিফট করে দিচ্ছে। শুধু আবুলই নয়, সাবেক মেয়রের গাড়ি চালক বিল্লাল হোসেনও গড়েছেন অবৈধ সম্পদ। নগরীর বরফকল ও পানির কল এলাকার বহুতল ভবনে তার 2টি ফ্ল্যাট রয়েছে। কয়েক লাখ টাকা খরচ করে সম্প্রতি ফ্ল্যাট সাজিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল শফিক। বিশেষ সুপারিশে প্রায় 13 বছর ধরে এখানে কর্মরত ছিলেন তিনি। শহরের বিভিন্ন স্ট্যান্ড থেকে টাকা তোলা সহ গাছ কেনার বরাদ্দের টাকা নয়-ছয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আবুল, বিল্লাল ও শফিক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম দুর্নীতি করেছে এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। যদি আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, যদি আমাদের কাছে ওইরকম লিখিত আসে, তাহলে সেটা আমরা দেখব, বা এটা ইনভেস্টিগেশনের জন্য তো রাষ্ট্রের আরও অথরিটি বা প্রতিষ্ঠান আছে, তারা সেটা দেখবে। এদিকে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিক সমাজের ব্যক্তিত্বদের। সিটি কর্পোরেশন, ভূমি অফিস, সরকারি আরও বিভিন্ন অফিস, ব্যাংক, বিমা, এগুলিতে আপনার বিভিন্নভাবে এখানে দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। যদি এগুলি সত্যি দুর্নীতি হয়ে থাকে তাহলে পরে এখানে দুদককে পদক্ষেপ নিতে হবে এবং প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জনপ্রতিনিধির প্রভাবে অনিয়ম করে রাতারাতি বিপুল অর্থের মালিক বনে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বন্যার পানি। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার নিচে নামলেও অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। বাড়ছে পানি বাহিত রোগবালাই। এদিকে বৃষ্টিতে অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি। নোয়াখালী ও ফেনী থেকে আসা বানের পানিতেই মূলত বন্যার অবনতি হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে পানি। ডাকাতিয়া নদী, রহমতখালী নদী ও ওয়াবদা খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও যত্রতত্র বাড়িঘর ও দোকান নির্মাণের কারণে পানি নামার গতি খুবই কম। সব মিলে প্রায় 100-র উপরে আমরা বাঁধ কেটে দিয়েছি যেন পানিগুলো দ্রুত নিষ্কাশিত। বাঁধ বলতে আপনার খাল এবং ব্রিজের মধ্যে চালি দিয়ে, তারপরে আপনার জাল দিয়ে পানির প্রবাহটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। নোয়াখালীতে ধীরে ধীরে কমছে বন্যার পানি। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে নোয়াখালীতে 3 সেন্টিমিটার কমেছে বন্যার পানি। বৃষ্টি না হলে পানি ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে পাওবো। কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। দুর্গম এলাকায় ত্রাণ না গেলেও চুরির ভয়ে ঘর ছাড়ছেন না পানিবন্দীরা। এদিকে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাব ও নিরাপদ স্যানিটেশনের অভাবে দেখা দিয়েছে নানান রোগবালাই। গ্রামে গ্রামে যারা দেয় আনফেরার মতন এই খানা ভাত আর যেটা নিয়ে আসবে স্কুল বিলে লই যায়, ওইটা লুটতরাজ করে। তারা ভিতরে দিতে চায় না। তারপর আমরা এখান থেকে, আমরা সোনাইশার গ্রাম থেকে এখানে আপনারা দিতে আছেন, আমরা খাইতে আছি। অসুস্থ যারা তারা ভাড়াই দিয়েছি অন্য খানো। এ অবস্থায় বিশুদ্ধ পানি ও ঔষধ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার সবশেষ খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যার পানি কি নামতে শুরু করেছে কিনা আর ত্রাণ বিতরণ কার্যক্রম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশরাত, নোয়াখালীর যদি বন্যা পরিস্থিতির কথা বলতে হয় তাহলে যে গত দুদিন সূর্যের দেখা যাওয়ার পর থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে তার গতি খুবই কম। আস্তে আস্তে পানি নামছে, বন্যার পানি নামছে। তো আপনাকে জানিয়ে রাখতে চাই যে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটি জানতে পেরেছি যে গত 12 ঘন্টায় জেলাতে 3 সেন্টিমিটার পানি কমেছে বলে তারা জানিয়েছেন। তো তারপরও জেলাতে এখনো প্রায় 21 লক্ষ লোক পানি বন্দী রয়েছেন। একই সাথে জেলার যে 1333টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3 লাখের মতো বানবাসী মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তো এসব আশ্রয় কেন্দ্রে ত্রাণ সহায়তা আর কথা যদি বলতে হয় তাহলে যে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে না বলে একটি অভিযোগ রয়েছে। দেখা দিয়েছে শিশু খাদ্য সংকট। একই সাথে এসব আশ্রয় কেন্দ্রে যে বয়স্করা রয়েছেন তারা চিকিৎসার সংকটও রয়েছেন, অসুস্থ যারা রয়েছেন তারা চিকিৎসার অভাবে রয়েছেন বলে জানা গেছে। একই সাথে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পানিবাহিত যেসব রোগ রয়েছে, ডায়রিয়া এবং চর্মরোগ দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। তো ত্রাণ সহায়তার একটি যে প্রত্যন্ত অঞ্চলে না যাওয়ার একটি কারণ বলে জানা গেছে যে এখনো পানি কোথাও হাঁটু সমান পানি রয়েছে। তো যোগাযোগ ব্যবস্থার কারণেই এসব অঞ্চলে ত্রাণ সহায়তা যাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া একটা সমন্বয়হীনতা কাজ করছে নোয়াখালীতে ত্রাণ সরবরাহের ক্ষেত্রে, যে বিভিন্ন জেলা থেকে যেসব ত্রাণ নিয়ে আসছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা আসলে যে রাস্তা অচেনার কারণে তারা প্রত্যন্ত অঞ্চলে যেতে পারছে না। এছাড়া যে নৌকার অভাবও একটি রয়েছে নোয়াখালীতে, পর্যাপ্ত নৌকা না থাকায় যে জেলার বাইরে যেসব যে গ্রামীণ জনগোষ্ঠী রয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে জানা গেছে। তো এই হচ্ছে আমার কাছ থেকে নোয়াখালীতে বন্যা ত্রাণ নিয়ে সর্বশেষ। ইশরাত, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী মাওলা সুজন। বন্যার প্রভাব পড়তে শুরু করেছে নিত্য পণ্যের বাজারে। কিছু পণ্যের দাম কমলেও এখনো ঊর্ধ্বমুখী বেশ কিছু পণ্য। অতি শীঘ্রই সব পণ্য বাজার দর সাধারণের নাগালে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার মাংসের বাজারে স্বস্তির খবর। গরুর মাংস 600 থেকে 650 টাকা, পোলট্রি মুরগি 150 থেকে 160 টাকা, হাঁসের মাংস 500 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এতে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই স্বস্তি প্রকাশ করেন। গরুর মাংস বিক্রি করতে যে আমরা 650 টাকা 600 টাকা কেজি হাড় চর্বি সহ, যেহেতু ক্রেতা একটু কম, বেচা কেনা একটু কম, সেই হিসেবে আমরা একটু দাম কমে বিক্রি করতেছি। দাম আগের ছাড়া অনেক কমেছে। পোলট্রি আসতো 160 টাকা কেজি। গতকালকে মাইকিং হয়েছে সাতক্ষীরাতে, গরুর মাংসের দাম কম, মুরগির দাম কম। বাজারে এসে দেখলাম যে আসলেই কম। এদিকে লালমনিরহাটে সবজির বাজারে স্বস্তি ফিরলেও ডিমের দাম এখনো ঊর্ধ্বমুখী। তাই আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য হচ্ছে না বলছেন ভোক্তারা। এখন তো সবকিছুর দাম বেশি, এখন শুধু কাঁচামালটার একটু দাম কম। তাছাড়া মনে করেন বাজার মজুরি করার মতো ভোক্তা অধিকার লোক নাই। আমাদের মতো মানুষের পরিস্থিতি একটু খারাপ, কারণ আমরা জিনিসপত্র এতটা দাম বেশি যা আমরা মানে আমাদের যা আয়, সে আয় দিয়ে আমরা আমাদের বাজারটুকু কিনতে পারি না সাধ্য মতন। সরবরাহ কমায় বাগেরহাট ও ভোলায় বেড়েছে সব ধরনের মাছের দাম। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ সহ সব ধরনের সাগরের মাছ। বাজারে ইলিশ মাছের দাম তুলনামূলক বেশি, ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু। এই মাছে আগে 250-300 টাকা কেজি ছিল, এখন যদি মাছের মৌসুমে যদি 700 টাকা কেজি হয় তাহলে সাধারণ মানুষ খাবে কিভাবে? মাছের সাগরের মাছের এখন দাম বেশি, কেন মাছ কম পাওয়া যাচ্ছে, এই জন্য দাম বেশি। চট্টগ্রামে বেড়েছে পেঁয়াজের দাম। গেল 1 মাস আগেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হয় 95 থেকে 100 টাকা, এখন বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটের কারণে পেঁয়াজের দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে। এদিকে রাজবাড়ীর সবজি বাজারে অস্বস্তি কমছে না। প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। মূলে 30 টাকা, পটল 20 টাকা, উচ্ছে 40 টাকা, শসা 30 টাকা, কচুরমুড়ি 50 টাকা। বর্তমান সবজির দাম আগের চেয়ে অনেক বেশি।
যে বেগুন ছিল 50 টাকা এখন 60 টাকা। কাল কুমড়া 40 টাকা 35 টাকা পিস, কচুর মিয়া 70 টাকা কেজি, কাঁচামরিচ 200 টাকা কেজি। বগুড়ায় ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দাম। সবচেয়ে বেশি চাহিদায় থাকা আটাশ চাল কিনতে হচ্ছে 56 থেকে 60 টাকায়। স্বর্ণা চাল সেই আগের মতোই 64 টাকায় বিক্রি করা হচ্ছে। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।